হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে, আমি অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। কি বলেছে? রিপস হার্ট ডাইড ওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে নিজেকে এত একা পেয়ে রিপের মনটা খারাপ হয়ে গেল। হি ক্রাইড আউট, সে চেঁচিয়ে উঠল, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল। এখানে কেউ কি নেই যে কিনা রিপ ভ্যান উইঙ্কেলকে চেনো না? ও দেয়ার হি ইজ, ও সে এখানে, লিনিং এগেনস্ট দ্য ট্রি, একটা গাছের হেলান দিয়ে রয়েছে। এক্সক্লেমড টু অর থ্রি, দুই তিনজন চেঁচিয়ে উঠল। অ্যাজ হি লুকড, যখনই সে তাকালো, রিপ স এ ফিলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। সে দেখল যে হুবহু তার আগের নিজের মতো দেখতে একজন। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন, সে বুঝতে পারল যে এটা তার পুত্র রিপ। জাস্ট দেন, ঠিক তখনই, এ ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। এ ইয়ং ওম্যান, একজন যুবতী একটা শিশুর সাথে এদিকে আসছে। সি সেইড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, সে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল যে কিনা তার বাবা। অ্যান্ড হ্যাড গন ওয়ে 20 years ব্যাক হোয়েন সি ওয়াজ লিটিল, এবং সে 20 বছর আগে বেরিয়ে গেছিল যখন সে ছোট ছিল। অল স্টুড এমেজড, সকলেই অবাক হয়ে গেল। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস, একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকালো। অ্যান্ড, এবং এক্সক্লেমড, চেঁচিয়ে বলল, শিওর এনাফ, হ্যাঁ এটাই। ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এ হলো রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, বাড়িতে পুনরায় স্বাগত। ওল্ড নেবার, বৃদ্ধ প্রতিবেশী, নেবার মানে হচ্ছে প্রতিবেশী। হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, কেন এই 20 বছর ধরে তুমি কোথায় ছিলে? সুন এভরিবডি কেম টু নো রিপস স্টোরি, শীঘ্রই সকলেই রিপের গল্পটা জানতে পারল। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, তার পুরো 20 বছর কেটেছে তার একটা রাতের মতো কাটিয়েছে 20 বছর সময়টাকে। সাম হ্যাড ডাউটস, কারো কারো সন্দেহ রয়েছে। অ্যান্ড ইনসিস্টেড, এবং চেঁচিয়ে বলল বা জোর করে বলা, ইনসিস্টেড মানে হচ্ছে জোর করে বলা, দ্যাট যে রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, রিপ তার মাথা থেকে বেরিয়ে গেছে। ইভেন টু দিস ডে, এমনকি আজও, এ থান্ডার স্টর্ম অন এ সামার আফটারনুন, এক ঝড় বৃষ্টির বিকেলবেলায়, মানে গ্রীষ্মের, সামার মানে গ্রীষ্মের একটি ঝড় বৃষ্টির বিকেলবেলায়, অ্যাট কাটস্কিল রিমেন্স দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 pins, 9 pins খেলার অদ্ভুত মানুষদের কথা মনে করিয়ে দেয়। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। উপরের অনুচ্ছেদটি আমরা পড়লাম, সেই অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। একটা দেখো, এ থান্ডার স্টর্ম অ্যাট কাটস্কিল রিমেন্স, কাটস্কিলে এক ঝড় বৃষ্টির দিন কি মনে করিয়ে দেয়? দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 pins, 9 পিন্সের খেলার অদ্ভুত মানুষদের কথা মনে করিয়ে দেয় বা অচেনা মানুষদের কথা মনে করিয়ে দেয়। দুইটা দেখো, ওল্ড নেবার রেফার্স টু, এখানে বৃদ্ধ প্রতিবেশী কাকে বলা হয়েছে? এটা হবে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেলকে বলা হয়েছে। ওকে,
3 দেখো, হোয়েন রিপ স হিজ হর্ন, যখন রিপ তার পুত্রকে দেখলো, হি ওয়াজ, সে কোথায় ছিল, লিনিং এগেনস্ট এ ট্রি, একটি গাছে হেলান দিয়েছিল। ওকে, 4 দেখো, টু রিপ দ্য হোল 20 years ওয়ার ইকুইভ্যালেন্ট টু, রিপের কাছে পুরো 20 বছর এটা কীরকম লেগেছে, 1 night, একটা রাতের মতো। 5 দেখো, রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ আইডেন্টিফাইড বাই, রিপ ভ্যান উইঙ্কেলকে কে চিনতে পেরেছিল, এটা হবে অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলা। ওকে, আমরা পড়ার সময় দেখেছিলাম না যে একটা বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকিয়ে বলল যে হ্যাঁ এটাই রিপ ভ্যান উইঙ্কেল, তাহলে একটা বৃদ্ধ মহিলা রিপ ভ্যান উইঙ্কেলকে চিনতে পেরেছিল। ওকে, বোঝা গেল। এরপর বিয়েরটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্সেস, নিচের যে প্রশ্নগুলি রয়েছে এগুলিতে পূর্ণবাক্যে উত্তর দাও। ওকে, তাহলে 1 প্রশ্নটা দেখো, হোয়াই ডিড রিপস হার্ট ডাই ওয়ে, রিপের কেন মন খারাপ ছিল, তাহলে এর উত্তরটা হবে দেখো, রিপস হার্ট ডাইড ওয়ে, রিপের মনটা খারাপ ছিল অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে নিজেকে একা পেয়ে রিপের মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওকে, এরপর 2 দাগের প্রশ্ন দেখো, হাউ ডিড রিপ আইডেন্টিফাই হিজ সন, কিভাবে রিপ তার পুত্রকে চিনতে পেরেছিল, তাহলে এটা হবে, রিপ আইডেন্টিফাইড হিজ সন বিকজ, রিপ তার পুত্রকে চিনতে পেরেছিল কারণ দ্য ফিলো লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, এবং সে হুবহু তার মতোই ছিল দেখতে, তাই না। এরপর 3 দেখো, হাউ লং ডিড রিপ স্টে আউটসাইড হিজ হোম, কতদিন পর্যন্ত রিপ তার বাড়ির বাইরে ছিল, তাহলে এর উত্তরটা দেখো, রিপ স্টেড আউটসাইড হিজ হোম ফর 20 years, রিপ বাড়ির বাইরে ছিল কত বছর, 20 বছর ধরে। ওকে, এরপর 4 প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড, শিশুটির সাথে যে যুবতী মহিলা ছিলেন সে কে, তাহলে এটা হবে, দ্য ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড ওয়াজ রিপ ভ্যান উইঙ্কেল ডটার, শিশুটির সাথে যে যুবতী ছিলেন সে হলো রিপ ভ্যান উইঙ্কেলের মেয়ে। ওকে, এরপর 5 দেখো, সাম হ্যাড ডাউটস, কিছু সন্দেহ রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ডাউট, সেই সন্দেহগুলো কি বা সন্দেহটা কি, তাহলে উত্তরটা দেখো, দ্য ডাউট ওয়াজ দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড ডিসপাইট হিজ স্টোরি অ্যাবাউট দ্য 20 years পাসিং লাইক 1 night, এই সন্দেহটা ছিল যে রিপ তার মাথা থেকে বেরিয়ে গেছে, রিপ তার মাথা থেকে বেরিয়ে গেছে, এমনকি সে যে 20 বছর একটা রাতের মতো কাটিয়েছে, বা সে তার কাছে 20 বছর একটা রাতের মতো লেগেছে, এই বিষয়ে কিছু ডাউট রয়েছে। ওকে, বোঝা গেল। এরপর সিএটা দেখো, ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলির সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে উপরে যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে। ওকে, তাহলে একটা দেখো, আর্লিয়ার, আর আর্লিয়ার মানে হচ্ছে আগে, আর প্রিভিয়াস মানেও আগে। ওকে, তাহলে আর্লিয়ার এর সিনোনিমস হবে প্রিভিয়াস। 2 আছে দেখো, অ্যাস্টনিজড, অ্যাস্টনিজড মানে হচ্ছে চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া, তাহলে অ্যাস্টনিজড এর সিনোনিমস কি হবে, এমেজড। ওকে, 3 দেখো, ওয়ান হু লিভস নিয়ার বাই, যারা সামনাসামনি থাকে তাদেরকে কি বলে, নেভার অর্থাৎ প্রতিবেশী। 4 দেখো, সাসপিশিয়ন মানে হচ্ছে সন্দেহ, তাহলে সাসপিশিয়ন এর সিনোনিমস কি হবে, ডাউট। ওকে, বোঝা গেল। এরপর 2 কি বলেছে, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এই কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। ওকে, এই কবিতাটা তোমাদের দেখো পড়লেই বুঝতে পারবে, দ্য ব্লাইন্ড বয় থেকে দেওয়া হয়েছে। উইথ হেভি সাইডস আই ওফেন হিয়ার, হেভি সাইডস মানে হচ্ছে দীর্ঘশ্বাস, উইথ হেভি সাইডস মানে হচ্ছে দীর্ঘশ্বাসের সাথে, আই ওফেন মানে হচ্ছে প্রায়শই, হিয়ার মানে শুনি, তাহলে উইথ হেভি সাইডস আই ওফেন হিয়ার এর মানে হলো দীর্ঘশ্বাসের সাথে আমি প্রায়শই শুনি।
ইউ মোর্ন মাই হেল্পলেস ও মোর্ন মোর্ন মানে হচ্ছে শোক প্রকাশ করা, আর মাই হেল্পলেস মানে হচ্ছে দুর্ভাগ্য বা দুর্দশা। তাহলে ইউ মোর্ন মাই হেল্পলেস ও, তুমি শোক প্রকাশ করো আমার দুর্ভাগ্য বা দুর্দশা দেখে। বাট শিওর উইথ প্যাশেন্স আই ক্যান বিয়ার, উইথ প্যাশেন্স মানে ধৈর্যের সাথে, বিয়ার মানে হচ্ছে সহ্য করতে পারি। ওকে, তাহলে বাট শিওর উইথ প্যাশেন্স আই ক্যান বিয়ার, কিন্তু ধৈর্যের সাথে আমি তা সহ্য করতে পারি। এ লস একটা ক্ষতি, আই নেভার, এখানে দেখো ভিটা উজ্জ্ব রয়েছে, তাহলে এটা হবে আই নেভার নো, আমি জানি না। এ লস একটা ক্ষতি যেটা কিনা আমি জানি না, আই নেভার নো। এরপর দেখো দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাই যেটা আমার নেই, মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, সেটা নিয়ে আমার মনোবল নষ্ট করি না। মাইন্ড, চিয়ার অফ মাইন্ড মানে হচ্ছে মনের যে ফুর্তি, আর ডিস্ট্রয় মানে হচ্ছে নষ্ট করা বা ভঙ্গ করা। তাহলে মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, আমি আমার মনের যে আনন্দ সেটা নষ্ট করি না। হোয়াইলস্ট দাস আই সিং আই অ্যাম এ কিং, যখন আমি গান গাই তখন আমি রাজা, আই এম এ কিং, তখন আমি রাজা। অর্থাৎ যখন অন্ধ ছেলেটা গান গায় তখন সে নিজেকে রাজা মনে করে। অলদো এ পোর ব্লাইন্ড বয়, যদিও আমি একজন কি এক দরিদ্র অন্ধ ছেলে। ওকে, এটা ছিল তোমাদের কবিতা। এরপর দেখো প্রশ্নগুলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের প্রশ্ন দেখো, নেম দ্য গিভেন পোয়েম অ্যান্ড ইটস পোয়েট, যে কবিতাটা আমরা পড়লাম ওই কবিতার নাম কি এবং কবির নাম কি লিখতে হবে। ওকে, তাহলে দেখো দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ, কবিতাটার নাম কি, দ্য ব্লাইন্ড বয়, একটি অন্ধ ছেলে। অ্যান্ড এবং দ্য নেম অফ দ্য পোয়েট, কবির নাম হলো কলি কিভার, COLLEY, কলি, CIBBER, কলি কিভার। ওকে, এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় অফেন হিয়ার, অন্ধ ছেলেটি প্রায়শই কি শুনতে পেত। তাহলে এর উত্তরটা দেখো, দ্য ব্লাইন্ড বয় অফেন হিয়ার্স পিপল মোর্ন হিজ হ্যাপলেস ও উইথ হেভি সাইট, ও ছোট্ট অন্ধ বালকটি প্রায়শই শুনতে পেত, কি শুনতে পেত, যে মানুষজন তার দুর্দশা বা দুর্ভাগ্য দেখে শোক পালন করছে, সেটাই সে দীর্ঘশ্বাসের সাথে প্রায়শই শুনতে পেত। ওকে, এরপর 3 দাগের প্রশ্ন দেখো, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, কেন অন্ধ বালকটি তাকে রাজা মনে করত। তাহলে উত্তরটা দেখো, দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হি ইজ এ কিং বিকজ, অন্ধ বালকটি তাকে রাজা মনে করত কারণ হি মেনটেন্স এ চিরফুল মাইন্ড অ্যান্ড রিফিউজেস টু লেট হোয়াট হি ক্যান নট হ্যাভ ডিস্ট্রয় হিজ হ্যাপিনেস, যেটা তার কাছে কিছু মনে হতো না বা যেটা তার কাছে ছিল না সেটা নিয়ে সে কখনো মনোবল ভাঙেনি, অর্থাৎ মনে দুঃখ আনেনি, এটার জন্য সে নিজেকে রাজা মনে করে। ওকে, এরপর বিয়েটা দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস জয়। দেখো এখানে জয় মানে হচ্ছে আনন্দ, এটার মিনিং কি হবে। ওকে, এটার মিনিং ওয়ার্ড কি হবে সেটা কবিতা থেকে খুঁজে বের করতে হবে। তাহলে জয় মানে আনন্দ, এটার মিনিং ওয়ার্ড হবে চিয়ার মানে হচ্ছে বা চিয়ার মানে হচ্ছে উল্লাস। সিয়েরটা আছে ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু সেলডম এর অপোজিট মিনিং বের করতে হবে। ওকে, তাহলে দেখো সেলডম এর অপোজিট মিনিং হবে অফেন মানে হচ্ছে প্রায়শই। বোঝা গেল? এরপরে চলে আসবো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে। কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। চার্লস ডিকেন্স ওয়াজ এ গ্রেট ইংলিশ নোভেলিস্ট। চার্লস ডিকেন্স ছিলেন একজন মহান ইংরেজি ঔপন্যাসিক।
পারহেপস সেকেন্ড অনলি টু শেক্সপিয়ার, সম্ভবত শেক্সপিয়ারের দ্বিতীয়। এ কিন অবজারভার অফ লাইফ, জীবনের এক তীক্ষ্ণ পর্যবেক্ষক। ডিকেন্স মকড অ্যান্ড ক্রিটিসাইজড, ডিকেন্স মকড মানে হচ্ছে উপহাস, ডিকেন্স মকড অ্যান্ড ক্রিটিসাইজড, উপহাস এবং সমালোচনা করতেন দ্য সেলফিশ, গ্রিডি অ্যান্ড ক্রুয়েল, স্বার্থপর, লোভী এবং নিষ্ঠুরদের প্রতি। অ্যান্ড সিম্পেথাইজড উইথ দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, সিম্পেথাইজড অর্থাৎ অনুভূতিশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন কাদের প্রতি? দরিদ্র এবং অসহায়দের প্রতি, স্পেশালি চিলড্রেন, বিশেষ করে শিশুদের। ওকে, হিজ আর্লি লাইফ ওয়াজ ওয়ান অফ হার্ডশিপস অ্যান্ড নিডস, তার প্রথম জীবন ছিল কষ্ট এবং চাহিদার মধ্য দিয়ে। হি স্টার্টেড ওয়ার্কিং অ্যাট দ্য এজ অফ 12 অ্যাট এ ফ্যাক্টরি, সে 12 বছর বয়সে একটা কারখানাতে কাজ করতে শুরু করেছিল। পেস্টিং লেভেলস অন শু পলিশ, তার কাজ কি ছিল? জুতো পলিশ করা। হি অ্যাটেন্ডেড স্কুল অন অ্যান্ড অফ টিল দ্য এজ অফ 15, 15 বছর পর্যন্ত সে মাঝে মাঝে বিদ্যালয়ে যেতেন। বাট ওয়াজ অ্যান এভিড রিডার, কিন্তু পাঠক হিসাবে আগ্রহী ছিলেন। হি রোড 20 novels ইনক্লুডিং 5 শর্টস ক্রিসমাস বুকস, স্কেচেস, ট্রাভেল বুকস অ্যান্ড নন ফিকশনাল ওয়ার্কস, তিনি 20টি উপন্যাস লিখেছিলেন, ইনক্লুডিং তার মধ্যে যুক্ত ছিল 5 শর্ট ক্রিসমাস বুকস, 5টি ছোট ক্রিসমাস বই, স্কেচেস অঙ্কন, ট্রাভেল বুকস ভ্রমণের বই, অ্যান্ড নন ফিকশনাল ওয়ার্কস এবং কল্পকাহিনীর বইও ছিল। ওকে, এরপর দেখো পরের পাতা। হি লেড অ্যান অ্যাক্টিভ সোশ্যাল লাইফ, তিনি সক্রিয় সামাজিক জীবনযাপন করতেন। অ্যান্ড এবং ওয়াজ অফেন ইন দ্য কোম্পানি অফ দ্য লিটারারি ফিগার্স অফ হিজ ডে, এবং সে প্রায়শই সাহিত্যিকদের মাঝে মাঝে থাকতেন। হি ওয়াজ ফন্ড অফ ড্রামাস, তিনি ড্রামাস অর্থাৎ নাটক, তিনি নাটকের প্রতি অনুরাগী ছিলেন, তিনি নাটকের প্রতি অনুরাগী ছিলেন। হি অলসো প্রডিউসড অ্যান্ড টুক ইন অ্যামেচিওর থিয়েট্রিক্যাল প্রোডাকশনস, তিনি অপেশাদার নাট্য প্রযোজনা করতেন এবং গ্রহণ করতেন। ডোম্বে অ্যান্ড সন অ্যান্ড ডেভিড কোপারফিল্ড আর টু অফ দ্য মোস্ট পপুলার বুকস অফ হিজ লিটারেরি ক্যারিয়ার, তার সাহিত্যিক জীবনে ডোম্বে অ্যান্ড সন এবং ডেভিড কোপারফিল্ড এই দুটো বই ছিল খুব জনপ্রিয়। বাট কিন্তু এ ক্রিসমাস ক্যারল ইজ ওয়ান অফ দ্য ডিকেন্স বেস্ট লাভড নোবেলস, কিন্তু এ ক্রিসমাস ক্যারল এই বইটা ছিল, এই উপন্যাসটা ছিল ডিকেন্সের সবথেকে প্রিয় একটা উপন্যাস। দ্য স্টোরি সেলিব্রেটস দ্য জয় অ্যান্ড ফেস্টিভ চেয়ার অফ ক্রিসমাস, এই গল্পটি বা এই উপন্যাসটি উদযাপন করে বড়দিনের আনন্দ, উৎসব ও উল্লাস। ওকে, তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। একটা দেখো, চার্লস ডিকেন্স ওয়াজ এ গ্রেট ফুল, চার্লস ডিকেন্স ছিলেন একজন মহান বোকা, এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? এফ। দুয়েটা দেখো, ডিকেন্স ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড sympathized with the poor and the helpless, ডিকেন্স খুবই নিষ্ঠুর ছিল এবং sympathized অর্থাৎ সহানুভূতিশীল ছিলেন গরিব এবং অসহায়দের প্রতি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? এফ। তিনেটা দেখো, ডিকেন্স ওয়াজ এ কিন রিডার, ডিকেন্স তীক্ষ্ণ পাঠক ছিলেন, ডিকেন্স ছিলেন একজন তীক্ষ্ণ পাঠক, এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ সে ছিল পাঠকে অর্থাৎ বই পড়াতে তিনি আগ্রহী ছিলেন। ওকে,
আর এখানে বলেছে যে তীক্ষ্ণ ছিলেন, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কী হবে এফ। চারটা দেখো, ডিকেন্স ডিড নট লিড অ্যান ইনঅ্যাক্টিভ সোশ্যাল লাইফ। ডিকেন্স কখনো নিষ্ক্রিয় সামাজিক জীবনযাপন করেননি। তার মানে কি? তার মানে সে অ্যাক্টিভ সোশ্যাল লাইফ জীবনযাপন করে, অর্থাৎ অ্যাক্টিভ সোশ্যাল জীবনযাপন করে, সক্রিয় সামাজিক জীবনযাপন করে, তাই না? তাহলে এই স্টেটমেন্টটা সঠিক। তাহলে পাশে কি হবে? টি হবে। বোঝা গেল? এরপরে দেখো বিএডটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একে দাগের প্রশ্ন দেখো, হু ওয়াজ চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্স কে ছিলেন? তাহলে উত্তরটা দেখো, চার্লস ডিকেন্স ওয়াজ এ গ্রেট ইংলিশ নোভেলিস্ট। চার্লস ডিকেন্স ছিলেন একজন মহান ইংরেজি উপন্যাসিক, পারহেপস সেকেন্ড অনলি টু শেক্সপিয়ার, সম্ভবত শেক্সপিয়ারের দ্বিতীয়। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড ডিকেন্স ফিল অ্যাবাউট দ্য পোর অ্যান্ড দ্য চিলড্রেন? গরিব এবং শিশুদের প্রতি তার মনোভাব কেমন ছিল? এই প্রশ্নটার উত্তরটা দেখো, ডিকেন্স সিম্পেথাইজড উইথ দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, স্পেশালি চিলড্রেন। ডিকেন্স সহানুভূতিশীল ছিলেন গরিব এবং অসহায়দের প্রতি, বিশেষ করে শিশুদের প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন। ওকে, বোঝা গেল? এরপর 3 দাগেটা দেখো, হোয়াট ওয়াজ ডিকেন্স ফন্ড অফ? ডিকেন্স কিসের প্রতি বেশি আগ্রহী ছিলেন? তাহলে উত্তরটা দেখো, ডিকেন্স ওয়াজ ফন্ড অফ ড্রামাস। ডিকেন্স নাটকের প্রতি বেশি আগ্রহী ছিলেন। এরপর 4টা দেখো, হোয়েন ডিড ডিকেন্স স্টার্ট ওয়ার্কিং অ্যাট এ ফ্যাক্টরি? কখন ডিকেন্স একটি কারখানাতে কাজ শুরু করেছিলেন? তাহলে উত্তরটা দেখো, ডিকেন্স স্টার্টেড ওয়ার্কিং অ্যাট দ্য এজ অফ 12 অ্যাট এ ফ্যাক্টরি। ডিকেন্স তার কাজ শুরু করেছিলেন একটি কারখানাতে যখন তার বয়স ছিল মাত্র 12 বছর। ওকে, সেই সময় ডিকেন্স একটি কারখানাতে কাজ শুরু করেছিল। এরপর 5টা দেখো, হোয়াট ডিড ডিকেন্স ইউজ টু ডু অ্যাট দ্য ফ্যাক্টরি? ডিকেন্স ওই ফ্যাক্টরিতে কি কাজ করতেন বা কি করতেন? তাহলে এর উত্তরটা দেখো, অ্যাট এ ফ্যাক্টরি ডিকেন্স হ্যাড বিন পেস্টিং লেভেলস অন শু পলিশ। ফ্যাক্টরিতে অর্থাৎ কারখানাতে ডিকেন্স জুতো পলিশ করত। এরপর 6এর প্রশ্নটা দেখো, হাউ মেনি নোভেলস ডিড ডিকেন্স রাইট? কতখানি উপন্যাস ডিকেন্স লিখেছিলেন? আমরা পড়ার সময় দেখেছিলাম যে 20টা উপন্যাস তিনি লিখেছিলেন। তাহলে এটা এরকমভাবে লিখতে হবে, ডিকেন্স রোট 20 নোভেলস। ডিকেন্স 20টা নোবেল লিখেছিলেন। ওকে, বোঝা গেল? এরপর সিএটা দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে, নিচে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে। ওকে, তাহলে একটা দেখো, টু ইন্ডিকেট সামওয়ানস ফল্ট, যে কিনা কারু দোষ দেখে তাকে কি বলে? ক্রিটিসাইজড, অর্থাৎ সমালোচনা করা। 2টা আছে এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক মানে হচ্ছে আগ্রহী। ওকে, আর তাহলে এনথুসিয়াস্টিক এর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ কি হবে? অ্যাভিড। অ্যাভিড মানেও আগ্রহী। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, fill in the blanks with appropriate articles and prepositions। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। একটা আছে দেখো, ড্যাশ অনেস্ট ম্যান ইজ অলওয়েজ রেসপেক্টেড। এখানে হবে অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ রেসপেক্টেড। এখানে দেখো যে ওয়ার্ডটা রয়েছে শূন্যস্থানের পরে, এই ওয়ার্ডটা উচ্চারণটা ভাওয়েল প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু হচ্ছে, অনেস্ট। হনেস্ট নয় কিন্তু অনেস্ট, তার জন্য এখানে অ্যান হয়েছে। 2টা দেখো, উই শুড হেল্প, এটা হবে দ্য পোর। 3টা দেখো, দ্য পোর আর অনেস্ট। 4টা আছে, হি প্লেজ দ্য পিয়ানো। 5এর দেখো, ডিভাইড দ্য সুইটস বিটুইন টম অ্যান্ড জেরম।
ছয়টা দেখো ওপেন, এটা হবে অ্যাট পেজ 12। ওকে, পাঁচের দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে সঠিক ভার্বটা নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একের দেখো এ 100 রুপিস, এখানে দেখো প্লুরাল ফর্ম দেখাচ্ছে কিন্তু এটা প্লুরাল ফর্ম নয়, যার মিনিং হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে এটা হবে এ 100 রুপিস ইজ টু মাচ ফর দিস আইটেম। দুয়েটা দেখো স্লো অ্যান্ড স্টেডি, এটা হবে উইন্স দ্য রেস। তিনেটা দেখো ব্রেড অ্যান্ড বাটার, এটা হবে ইজ হিজ টিফিন। চারটা আছে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা হবে ইজ অ্যাবসেন্ট। এখানে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্ট বলেছে, একটা স্টুডেন্ট বলেছে, তাহলে এখানে হয়েছে ইজ সিঙ্গুলার। পাঁচটা দেখো ইচ অফ দ্য গার্লস, এটা হবে লাইকস ফ্লাওয়ার্স। ওকে, এরপর ছয়টা অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং টু ফর্ম নিউ ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর সাথে সুইটেবল প্রিফিক্স এবং সাফিক্স বসাতে হবে এবং নতুন করে একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে দেখো মিক্স এর সাফিক্স বসিয়েছি, সাফিক্স মানে পরে যেটা বসবে সেটা সাফিক্স, আর প্রিফিক্স মানে হচ্ছে প্রথমে যেটা বসবে সেটা প্রিফিক্স। তাহলে মিক্স, এটা হবে মিক্সচার। আর দুইটা আছে কারেপশন, এটা হবে নন কারেপশন। এটা দেখো সাফিক্স, এটা হবে প্রিফিক্স। তিনেরটা দেখো ম্যাচিওর, এটা হবে ইম্যাচিওর বা প্রিম্যাচিওর, যে কোনো একটা করতে পারো, ইম্যাচিওরও করতে পারো আবার প্রিম্যাচিওরও করতে পারো। ওকে, এরপর চলে আসবো দেখো রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য বুক ফেয়ার, একটা বইমেলা সম্পর্কে ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। আর আরেকটা বলেছে রাইট এ স্টোরি অ্যাবাউট দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ অন দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলো ব্যবহার করে একটা ছোট গল্প লিখতে হবে। কিসের গল্প? আমরা ছোটোবেলায় পড়েছি একটা খরগোশ এবং একটা কচ্ছপের গল্প, যেটা দুজনেই একটা রেস লাগাবে, প্রতিযোগিতা, তাই না, দৌড় প্রতিযোগিতা হবে তাদের মধ্যে। তারপর খরগোশ এবং কচ্ছপ দুজনে একসাথে দৌড়তে শুরু করবে। তারপর কচ্ছপ কিছুটা গিয়ে ক্লান্ত বোধ করবে বা ইচ্ছে করেই হয়তো গাছের নিচে ঘুমিয়ে পড়বে। তারপর কচ্ছপ এগিয়ে গিয়ে ফার্স্ট হয়ে যাবে, অর্থাৎ জিতে যাবে। এ হচ্ছে গল্প, তাই না? তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো বলেছে সেগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।